এই যে বেটা রামচন্দ্র, কেমন আছো তুমি? এই ঈশ্বরের কৃপায় কোনো মতে চলে যাচ্ছে আর কি। এবার মনে হয় তাতে দাঁড়ি পড়বে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আজ বিকেলে তোমায় নায়েব মশাই তলব করেছেন, বিকেলে তার কাছে গিয়ে তোমার চাঁদ বদনটা একবার দেখিয়ে আসবে। আগে নায়েব মশাই? কিন্তু কেন? আহারে, এ তো দেখছি ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। বলি, কত পাওনা গন্ডা বাকি আছে সে হিসাব আছে তোমার? মানে সে তো গোটা বছরেরই। হ্যাঁ বাছাদন, সেই জন্যই তো আজ তোমার ডাক পড়েছে। দেখো যদি ভিটেটাকে বাঁচাতে পারো। আমি চলি। কি সর্বনেশের কথা বলে গেল গই পেয়াদাখানা। হ্যাঁ গা বউ, সবই তো শুনলি। সত্যি তো আজ বছর পেরোতে চললো, কিন্তু একটা পয়সাও নায়েবের কাছে খাজনা বাবদ দিতে পারিনি। সে তো তুই জানিসই। কিন্তু আমাদের থাকার মধ্যে এই একখানা ভিটেই তো সম্বল। মাথার ওপর থেকে যদি ছাদটাও চলে যায় তাহলে কেমন করে চলবে বলো তো? ঈশ্বর আমাদের খুবই কঠিন সময় ফেলেছেন রে বউ। দেখবি সেই কোনো না কোনো পথ দেখাবেন। তুই আমায় বরং দুটো পান্তা দে, আমি খেয়ে নায়েবের বাড়ির দিকে রওনা দিই। অনেকটা পথ বুঝলি তো, পথে আবার ওই চাউল ডাঙ্গার জঙ্গল পেরোতে হবে। হ্যাঁ চলো, তোমায় বরং পান্তাটা বেড়েই দিই, তারপর ঠাকুর ঠাকুর করে তুমি রওনা দাও। শোনো শোনো শোনো, সকলে শোনো। আগামীকাল মহারাজের দরবারে এক সভার আয়োজন করা হয়েছে। যারা যারা গত বছরের খাজনা জমা দাওনি তাদের সবাইকে দরবারে আসার জন্য আদেশ দেওয়া হয়েছে। যারা এই আদেশ মানবে না তাদের মহারাজ কঠিন শাস্তি দেবেন। মহারাজে কি করলেন? এই বছর একই মাঠ ঘাট শুকিয়ে একেবারে কাঠ, খালে বিলে একদম জল নেই। খাজনা দেব কোথা থেকে বলতে পারেন কর্তামশাই? আর কি বলবো নরেন, আমারও তো এক দশা। বড় মহারাজের সময় আমরা কত সুখে কাটিয়েছি, সেই সব ছিল সোনার দিন। আর এখন এক জীবনে আর কত কি যে দেখবো জানি না বাবু, জানি না। কাল কপালে কি যে নাচছে কে জানে। যাই, ঘরে গিয়ে বাক্স প্যাটরা সব খুলে দেখি। কিছু কানাকড়ি থাকলে সেটাই নিয়ে যেতে হবে, যদি এই যাত্রায় রক্ষে পাই। ঠিক বলেছ নরেন, যাই, আমিও গিয়ে দেখি। চলো চলো সবাই, চলো চলো। পান্তাটা মনে হচ্ছে একটু বেশি খাওয়া হয়ে গেছে, কিন্তু কি করব, কাঁচা লঙ্কা দিয়ে মেখে পান্তা খাবার লোভ আমি কিছুতেই সামলাতে পারি না। এবার তো ঘুমের চোখ দুটো বুজে আসছে। উফ, কি যে করি। আমি বরং এই গাছের নিচে একটু জিরিয়ে নি, হাতে অনেক সময় আছে। একটু পরে উঠে আবার না হয় হাঁটা দেব। ওই কে রে তুই, হতভাগা? আমার ধ্যান বৃক্ষের নিচে বসে ঘুমোচ্ছিস? আজ আমি তোকে ভস্ম করে দেব। তোর এত বড় সাহস! কে আপনি? কে সাধু বাবা? আর আপনি আমার উপর এত রেগে যাচ্ছেন কেন? মহাপাপী মানুষ, তুই জানিস তুই কত বড় অন্যায় করেছিস? অন্যায়? কিন্তু আমি তো শুধু পান্তা খেয়ে ঘুম পাচ্ছিল বলে এই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি আবার কি করলাম?
তুই যে জায়গায় বসেছিস সেটা যে সে জায়গা নয় রে পাপী। এটা আমার মহামৃত্যুঞ্জয় ধ্যান করার আসন। এই এই মেরেছে। আমায় ক্ষমা করে দিন সাধু বাবা, আমি না জেনে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। আসলে আমি খুব চিন্তায় আছি জানেন তো, যদি এই রকমই চলতে থাকে তাহলে কলসি দড়ি দিয়ে আমায় ডুবে মরতে হবে। ছি 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 ছি, আত্মহত্যা মহাপাপ। এই সব কথা ভাবতেও নেই রে মূর্খ। তাহলে আপনি বলেন আমি কি করব? একদিকে ঘরে লক্ষ্মীর ভাঁড়টাও খালি, ওইদিকে রোজ দুবেলা নায়েব পেয়াদা পাঠায়, আজ বলেছে আমার ভিটেটাও দখল করবে। আমার যে আর কিছুই থাকলো না সাধু বাবা, কিছুই থাকলো না। শোন, আমি তোকে একটা মন্ত্র বলছি। এই মন্ত্রটা জপ করলে তোর কাছে এক ইচ্ছে পূরণকারী ভূত আসবে। তুই ওকে তোর সব ইচ্ছে বলিস, ও পূরণ করবে। সত্যি ইচ্ছে পূরণকারী ভালো ভূত? বাবা, বেশ বেশ। কি কিন্তু কিন্তু মন্ত্রটা কি সাধু বাবা? ওরে হতভাগা, এই মন্ত্র জোরে উচ্চারণ করতে নেই, মনে মনে বলতে হয়। শোন, কানটা এদিকে নিয়ে আয়। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, এবার আমি আসি। যা যা বেটা যা। বাহ 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 বাহ, বেশ বেশ। ইচ্ছে পূরণকারী ভূত, এটা তো বেশ। আচ্ছা, মন্ত্রটা কি যেন বললো সাধু বাবা? যা, ভুলে গেলাম মনে হচ্ছে। ওম ভালো ভূতায় নমঃ, ওম ভালো ভূতায় নমঃ, ওম ভালো ভূতায় নমঃ। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। ঠিক ঠিক মনে পড়েছে। যাই, একটা ভালো জায়গা দেখে ধ্যানে বসি আর ভালো ভূতকে ডাকি। এই জায়গাটা বেশ ভালো, এখানেই বসি। দেখি মন্ত্র পাঠ করলে সত্যি সত্যি কোনো ভালো ভূতের দেখা মেলে কিনা। মনে তো হয় না এরকম কিছু হবে, তাও চেষ্টা করতে দোষ কি। ওম ভালো ভূতায় নমঃ, ওম ভালো ভূতায় নমঃ, ওম ভালো ভূতায় নমঃ। কি সাংঘাতিক, এ তো সত্যিকারের ভূত। আমায় ডাকলে কেন তুমি? আরে আমি কি চাই বুঝেছি যে তুমি সত্যি সত্যি এসে হাজির হবে। যদি বুঝতাম তাহলে কি প্রাণের মায়া ছেড়ে তোমায় ডাকতাম। এবার আমি এসে গেছি যখন, তোমায় কিছু না কিছু বলতেই হবে। আমি তো আর এমনি এমনি যাব না। না, আমায় ভয় পেলে হবে না। সাধু বাবা তো বলেছে ও আমার ইচ্ছে পূরণ করবে। এই যে ভূত, শোনো, আজ থেকে তুমি আমার সব ইচ্ছে পূরণ করবে, বুঝেছো? বেশ বেশ, তাই হবে। আজ থেকে তুমি আমার নতুন মালিক, কিন্তু আমাকে সব সময় কাজ দিতে হবে। আমায় বসিয়ে রাখলে হবে না। আমার আগের মালিককে আমি গলা টিপে মেরে ফেলেছিলাম, আমায় কাজ দিত না বলে। কি সাংঘাতিক কথা রে বাবা। তাহলে বলো, এখন আমি কি করব? আরে না না, কি বোকার পাল্লায় পড়লাম রে বাবা। দাঁড়াও দাঁড়াও, তুমি একটা কাজ করো, ওই যে দূরে একটা বড় প্রাসাদ তৈরি করে দাও। ঠিক আছে। বাপরে বাপ, তো চোখের পলক ফেলতে না ফেলতেই কাজ শেষ। কত বড় প্রাসাদ! এই বিশাল প্রাসাদের মালিক আমি। কেমন হয়েছে বলো? হ্যাঁ? খুব 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 ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার আমি কি করব বলো? উফ, বড্ড জ্বালাও তো। আরে তুমি কি হাঁপিয়ে যাও না নাকি? তোমার কি বিশ্রাম নিতেও ইচ্ছে করে না? কি? আমায় তুমি বিশ্রাম নিতে বলছো? তোমায় আমি বলেছিলাম না, যদি তুমি আমায় কাজ না দাও আমি তোমার ঘাড় মটকে দেব। ওরে বাবা রে, না 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 না, থামো থামো, তোমার জন্য একটা ভালো কাজ মনে পড়ে গেছে। কি কাজ শুনি? তুমি প্রাসাদ তো বানালে, কিন্তু প্রাসাদে কি আমি এই সাদা মাটা জামা পরে ঘুরবো নাকি? আমার ভালো ভালো দামি পোশাকের ব্যবস্থা করো দেখিনি। সে আর এমন কি কাজ, এক্ষুনি করে দিচ্ছে।
এই নাও, হয়ে গেছে। এবার পরের কাজ বলো। উফ, এই তো দেখছি আমায় এক দণ্ড তিষ্ঠতেও দেবে না। কি, তুমি আমাকে কাজ দেবে নাকি আমি তোমার ঘর মটকাবো? আরে না না, চলো তো আগে প্রাসাদটা ঘুরিয়ে দেখাবে, চলো চলো। এবার আমি একটু ঘুমাবো, বুঝলে? তাহলে আমি কি করব? উফ, আপদ কোথাকার! আমি যতক্ষণ ঘুমাবো আমায় হাওয়া করবে, এটাই তোমার কাজ। আচ্ছা, তাই হবে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। যাও যাও, তুমি এক্ষুনি একবার আমার গ্রামে যাও। গ্রামে কার কাছে যাব? আহা, গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, সেই ঘরটা আমার। সেই ঘরে আমার বউ থাকে। আমি এই এত কিছুর মাঝে আমার বউটার কথা ভুলতেই বসেছিলাম। এতদিন আমার খোঁজ না পেয়ে ও কেমন আছে কে জানে। তুমি যাও, ওকে আমার কাছে নিয়ে আসো দেখিনি, যাও যাও। আচ্ছা, এখনই যাচ্ছি। উফ, এ তো পুরো আকাট মূর্খ রে বাবা। আরে তুমি এইভাবে যেও না, এই রূপ দেখলে আমার বউ জ্ঞান হারাবে। তুমি আমাদের মতো মানুষের রূপ ধরে যাও। সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি মানুষের রূপ ধরেই যাব। আচ্ছা, তোমায় ভরসা করলাম, তুমি এসো তাহলে। হ্যাঁ, বেনাম হয়ে গিন্নিমা, বাবু আপনাকে আমার সাথে যেতে বলেছেন। উমা, তুমি কে গো? এই গ্রামে তো তোমায় আগে কখনো দেখিনি। আমি কি এখানে থাকি নাকি যে আপনি আমায় আগে দেখবেন? তা তুমি থাকো কোথায়? এখানে কোত্থেকে উদয় হলে গো? আর তোমার ওই বাবুটাই বা কে? আরে গিন্নিমা, বাবু নতুন বাড়ি করেছেন তো, সেখানেই আপনাকে নিয়ে আসতে বললেন। যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না, তাদের আবার নতুন বাড়ি, কত শখ। না না গিন্নিমা, এসব সত্যি। আপনি একবার গিয়ে নিজের চোখেই দেখুন না। আচ্ছা, আপদের পাল্লায় পড়লাম তো। গিন্নিমা, আপনার স্বামী মন্ত্র বলে বড়লোক হয়েছেন, নতুন বাড়ি বানিয়েছেন। আমি তার চাকর, তাই আমাকে দিয়ে আপনাকে ডাক পাঠিয়েছেন। ও মা, তাই? ও বেঁচে আছে? আমি তো ভাবলাম সেদিন হয়তো জঙ্গলের রাস্তায় ওকে বাঘে খেয়েছে, তাই ওর আর কোনো খবর পাইনি। যাক বাবা, চলো চলো, আমায় ওর কাছে নিয়ে চলো তো। গিন্নিমা, এই রাজ্যের শেষ প্রান্তে রয়েছে এক মস্ত জঙ্গল, আর তারপরেই রয়েছে রঙ্গিলা নদী। সেই নদীর ধারেই কর্তামশাই মস্ত বড় একটা প্রাসাদ বানিয়েছেন। ও মা, তাই? কিন্তু সেখানে যাবো কি করে গো? কিচ্ছু চিন্তা করবেন না গিন্নিমা, কর্তামশাই রথ পাঠিয়েছেন আপনার জন্য। ও বাবা, রথ? তাতে করেই যাবেন আপনি, আর এই রথ উড়তেও পারে। নিন নিন, চলুন চলুন, আর দেরি করে লাভ নেই। রথে উঠবো, তাও জীবনে প্রথমবার। আমার যে কি আনন্দটাই হচ্ছে না। দেরি করছো কেন? উফ, তাড়াতাড়ি চলো না। আরে তোমরা এসে গেছো, আমার যে কি আনন্দ হচ্ছে না। হ্যাঁ গো, এত বড় বাড়িটা কার? তুমি কার বাড়িতে আছো? হ্যাঁ, বউ, এই বাড়িটা আমাদের। আমি মালিক আর তুই মালকিন। কি যে বলো না তুমি! তুমি কি স্বপ্ন দেখছো নাকি? আরে না না, স্বপ্ন নয়, সত্যি সত্যি। আমার তো পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে, আমায় এবার একটা কাজ দাও। আরে দিচ্ছি দিচ্ছি, যাও আমার বউয়ের জন্য আমার মতো দামি পোশাক নিয়ে এসো। মা, কি সুন্দর পোশাক গো! এগুলো সব আমার নাকি? ওগো, শুধু রানীর পোশাক পরলে হবে? আমার সুন্দর সুন্দর মণিমুক্তার হারও লাগবে। এই যে ভূত বাবাজি,
গিন্নিমার জন্য গয়নার ব্যবস্থা করে ফেলো দেখি এবার। আমি এবার কি করব? কাজ দাও, কাজ দাও। আমাকে বসিয়ে রাখছো কেন? আরে এরকম রেগে যাচ্ছ কেন? কথায় কথায় এরকম ধমক দিলে হয় নাকি? ভয় লাগে না? তুমি একটা কাজ করো, এই জঙ্গলে সব গাছের পাতা গুনে আসো, যাও। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। ও বউ, এই দেখ কেমন জ্বালায় আমি জ্বলছি। তুই একটা উপায় কর দেখি আমার পিছু ছাড়া ওই ভূতের থেকে। সবই তো বুঝলাম, দাঁড়াও, ও বেটা এবার ফিরুক, তারপর তুমি ওকে এই কাজটা দিও। কানটা এদিকে আনো দেখি। বউ, কি ভালো বুদ্ধি দিয়েছিস রে। উফ, আমি মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম। নে নে, চল এবার একটু মন্ডা মিঠাই খাবি, চল। হ্যাঁ, চল চল। 1,28,223,000 1,50,928,000 2,57,23,973। ব্যাস, শেষ। এবার যাই। সমস্ত পাতা গুনে এনেছি। জঙ্গলের উত্তর দিকের গাছে 2,57,23,973টা পাতা রয়েছে, আর ওই দক্ষিণে রয়েছে। এই নাও, তোমার পরের কাজ হলো এই কুকুরের লেজখানা সোজা করা। আচ্ছা, ঠিক আছে। তুমি তো হাঁপিয়ে গেলে দেখছি। আচ্ছা, আমি যদি তোমায় কাজ দিতে না পারি তাহলে তুমি যেমন আমার ঘাড় মটকাবে, সেই রকম যদি তুমি আমার দেওয়া কাজ না করতে পারো তাহলে তোমারও শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শাস্তি? বেশ বেশ। তোমার শাস্তি হলো তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। যথাজ্ঞা প্রভু। তারপর থেকে রাম আর কোনোদিন ভূতের ভয় পায়নি। রাম আর তার বউ মহানন্দে জীবন কাটাতে থাকে। টাকা পয়সা, সোনা দানা, কোনো কিছুরই আর কোনো দিন অভাব হয়নি ওদের।